আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। বিরামহীন হামলার মুখে যখন বিপর্যস্ত ইসরায়েলি বাহিনী, তখন দখলদারদের জন্য বড় দুঃসংবাদ দিয়েছেন ফিলিস্তিনি যোদ্ধারা। হামাসের আল কাসাম ব্রিগেডস জানিয়েছে, গাজায় হানাদারদের বিরুদ্ধে প্রথমবারের মতো ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছেন তারা। এই হামলায় পড়েছে ইসরায়েলি যুদ্ধযান। গাজার যোদ্ধাদের সমর্থনে উত্তর ইসরায়েলে সিরিজ হামলা চালিয়েছে হিজবুল্লাহ। সেখানে রক্ত ঝরেছে ইসরায়েলি সেনাদের। এই অবস্থার গলার স্বর নামিয়ে আংশিক অস্ত্রবিরতিতে সম্মতির কথা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। আল মায়াদিনের খবরে বলা হয়, লেবাননের প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহর রবিবার বিকেলে এক ইসরায়েলি লক্ষ্যবস্তুর উপর হামলা চালালে এক সেনা নিহত হয়। মেতুল্লার মিলিটারি সাইটে ইসরায়েলি বাহিনীর উপর হামলা চালায় ইসলামিক রেজিস্ট্যান্সের যোদ্ধারা। এ সময় তারা একাধিক অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল বা এটিজিএম ব্যবহার করে। পরে একই জায়গায় অ্যাম্বুশ করে হিজবুল্লাহর যোদ্ধারা। এতে ইসরায়েলের একটি যান ধ্বংস হয় এবং হতাহতের ঘটনা ঘটে। ইসরায়েলি গণমাধ্যম জানায়, এই অ্যাম্বুশ তাদের এক সেনা নিহত এবং 6 জন আহত করেছে। তারা আরও জানায়, বিপুল পরিমাণ মর্টার শেল হামলায় এই ঘটনা ঘটে। তারা এই অ্যাম্বুশকে জটিল বলে মন্তব্য করেন। এদিকে আজ সোমবার লেবাননের সীমান্তবর্তী ইসরায়েলি ঘাঁটি বেইত হিলেল ব্যারাকের সাহেল ব্যাটালিয়নে ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ। দিনের দ্বিতীয় হামলায় হিজবুল্লাহর যোদ্ধারা ইসরায়েলের আয়ালেত হাসাহারে নতুন স্থাপিত 91তম ডিভিশনে ড্রোন হামলা চালায়। ইসরায়েলি সেনাদের একটি সমাবেশ লক্ষ্য করে এই হামলা চালানো হয়। হিজবুল্লাহর ধারণা, এই হামলায় ইসরায়েলের একাধিক সেনা হতাহত হয়েছে, তবে এই ব্যাপারে ইসরায়েলের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এই দুটি অভিযানই ফিলিস্তিন প্রতিরোধ যোদ্ধাদের সমর্থনে চালানো হয়েছে। পাশাপাশি এগুলো ছিল গত রবিবার আল খিয়ারা শহরে ইসরায়েল যে হত্যাকাণ্ড চালিয়েছে তার প্রতিশোধ। এদিকে আয়াত হাসাহারে গত রবিবার হিজবুল্লাহর ড্রোন হামলায় আহত এক ইসরায়েলি সেনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, ওই হামলা সেনা সদস্যদের বাসভবনে গিয়ে আঘাত হানে। এতে ওই সেনা আহত হন। ইসরায়েলি গণমাধ্যম তাদের সেনা আহত হওয়ার কথা স্বীকার করেছে। একই সঙ্গে ইসরায়েলি গণমাধ্যম এও জানায়, হিজবুল্লাহর ড্রোন হামলার কারণেই এই ঘটনা ঘটে। এছাড়া একই দিন বিকাল 5টার দিকে লেবাননের ইসরায়েলের দখলকৃত এলাকা কেফার চৌবার আল রামথা এলাকায় হিজবুল্লাহ রকেট হামলা চালায়। এর 10 মিনিটের মধ্যে একই অঞ্চলের আল সেমাকা এলাকায়ও রকেট হামলা চালায় হিজবুল্লাহর যোদ্ধারা। সন্ধ্যা 7টায় হিজবুল্লাহর যোদ্ধারা ইসরায়েলের দখলকৃত এলাকার সেবা ফার্মের রওসাত আল কার্ম এলাকায় রকেট হামলা চালায় বলে জানা গেছে। ফিলিস্তিনের দখলকৃত উত্তর ভূখণ্ডের মেতুল্লা বসতিতে গত রবিবারে হামলা চালায় হিজবুল্লাহ। পরে তারা এই হামলার ফুটেজ প্রকাশ করে। গাজা ভূখণ্ডের বিভিন্ন এলাকায় ফিলিস্তিনি বাহিনী ইসরায়েলি দখলদার বাহিনীর সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েছে। এদিকে রাফার দক্ষিণাঞ্চলে গত রবিবার দুপক্ষের মধ্যে তীব্র লড়াই হয়েছে। আল মায়াদিন .নেট জানায়, রবিবার প্রথমবারের মতো হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস জানায়, তাদের যোদ্ধারা ইসরায়েলের একটি বাহন লক্ষ্য করে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র বা এটিজিএম হামলা চালিয়েছে। ইসরায়েলি লক্ষ্যবস্তুর বিরুদ্ধে হামাসের এটিজিএম ব্যবহারের কথা খুব একটা শোনা যায় না। আল কাসামের মিলিটারি মিডিয়া ইউনিট জানায়, রাফার দক্ষিণাঞ্চল তাল জারাবে তাদের যোদ্ধারা একটি ইসরায়েলি সাঁজোয়া যান ওফেককে লক্ষ্য করে এটিজিএম চালিয়েছে। ক্ষেপণাস্ত্র হামলার পর ওফেকে আগুন ধরে যায়। ওফেক মানুষবাহী সাঁজোয়া ভারী যান। যুদ্ধক্ষেত্রে নিয়ন্ত্রণ ও কমান্ডের জন্য এই যান ব্যবহার করে দখলদার বাহিনীর সেনা কর্মকর্তারা। এটা এর প্রাথমিক ব্যবহার। সম্প্রতি এই যানের ব্যবহার শুরু হয়েছে এবং একে অস্থায়ী হাসপাতাল হিসেবেও ব্যবহার করা যায়। ঘটনার পরপরই সেখানে ইসরায়েলি মিলিটারি রেস্কিউ ফোর্স মোতায়েন করা হয়। এ সময় আল কাসাম ব্রিগেডের সদস্যরা স্থানীয়ভাবে তৈরি রাজুম 114mm রকেট আর্টিলারি তাদের দিকে নিক্ষেপ করে। এছাড়া রাফা ও নাটসারিম এক্সিসে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলি দখলদার বাহিনীর অবস্থান লক্ষ্য করে বোমা ছুড়েছে। দক্ষিণ রাফায় গত রবিবার আল কাসাম মর্টার ইউনিট ও আল কুদস ব্রিগেডসের যোদ্ধারা একযোগে ইসরায়েলের দখলদার বাহিনীর উপর মর্টার শেল হামলা চালায়। এছাড়া রাফার দক্ষিণ পশ্চিমে তাল আল সুলতান এলাকাতেও এই ব্রিগেড হামলা চালিয়েছে। আল কুদস ব্রিগেডসের যোদ্ধারা নাটসারিম এক্সিসে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে রকেট হামলা চালায়। ইসরায়েলের কিসুফিম মিলিটারি সাইটে রবিবার যৌথভাবে হামলা চালিয়েছে আল কুদস ব্রিগেড, আল আকসা মর্টার্স ব্রিগেড এবং তাদের সাথে আল নাসর সালাহ আল দিন ব্রিগেড। নার্সারিম এক্সিসে আল মুজাহিদিন ব্রিগেডের যোদ্ধারাও ইসরায়েলি সেনাদের উপর হামলা চালায়। গাজায় আংশিক অস্ত্রবিরতিতে সম্মত হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে এই অস্ত্রবিরতির মাধ্যমে যুদ্ধ শেষ করার কোনো ইচ্ছা নেই তার। তিনি জিম্মিদের উদ্ধারের জন্য অস্ত্রবিরতিতে সম্মত হয়েছেন বলে জানিয়েছেন। এক প্রতিবেদনে এই তথ্য দিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইঙ্গিত দিয়েছেন, তিনি একটি আংশিক চুক্তির জন্য
উন্মুক্ত, যা গাজায় এখনও আটকে থাকা কিছু বন্দীকে ফিরিয়ে আনতে সহায়তা করবে। বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন তিনি একটি আংশিক চুক্তির জন্য উন্মুক্ত, যা গাজায় এখনও আটকে থাকা কিছু বন্দীকে ফিরিয়ে আনতে সহায়তা করবে। এক্ষেত্রে হয়তো সব বন্দীকে উদ্ধার করা যাবে না। তিনি আরও বলেন তিনি এমন কোনো চুক্তিতে সম্মত হবেন না যা গাজায় ইসরায়েলের যুদ্ধের অবসান ঘটায়। রোববার ইসরায়েলি মিডিয়া আউটলেট চ্যানেল 14কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, লক্ষ্য হচ্ছে অপহৃতদের ফিরিয়ে আনা এবং গাজায় হামাস সরকারকে উৎখাত করা। নেতানিয়াহুর এই অবস্থানের বিরুদ্ধে দীর্ঘদিন থেকেই ইসরায়েলে বিক্ষোভ চলছে। কয়েক হাজার ইসরায়েলি নেতানিয়াহু এবং তার সরকারের বিরুদ্ধে ক্রমাগত সমাবেশ করে চলছে। তারা ইসরায়েলে আগাম নির্বাচনের দাবির পাশাপাশি বন্দীদের ফিরিয়ে আনতে চুক্তির দাবি জানাচ্ছেন। এর আগে গত মাসে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন একটি যুদ্ধবিরতির প্রস্তাবের ঘোষণা দেন। বাইডেনের এই প্রস্তাবে 3টি পর্যায়ে অন্তর্ভুক্ত রয়েছে। প্রথম ধাপে বন্দি বিনিময়ের পাশাপাশি স্বল্পমেয়াদী যুদ্ধবিরতি, দ্বিতীয় ধাপে শত্রুতার স্থায়ীভাবে অবসান এবং গাজা থেকে ইসরায়েলি সেনাদের পুরোপুরি প্রত্যাহার, এবং তৃতীয় ধাপে রয়েছে যুদ্ধের কারণে ব্যাপকভাবে ধ্বংস হওয়া গাজার জন্য বহু বছরের পুনর্গঠন পরিকল্পনা। যদিও মার্কিন কর্মকর্তারা জোর দিয়ে বলছেন ইসরায়েল প্রস্তাবটি রচনা করেছে, তবে নেতানিয়াহু সহ বিভিন্ন ইসরায়েলি কর্মকর্তারা হামাস নির্মূল না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এবং প্রকাশ্যে এই প্রস্তাবটিকে সম্পূর্ণভাবে সমর্থন করতে অস্বীকার করেছেন। নেতানিয়াহু চ্যানেল 14কে আরও বলেন, দক্ষিণ গাজার রাফা শহরে ইসরায়েলের তীব্র সামরিক আক্রমণ প্রায় শেষ হয়েছে। তার ভাষায়, হামাসের বিরুদ্ধে লড়াইয়ের তীব্র পর্যায়ে শেষ হতে চলেছে। এর মানে এই নয় যে যুদ্ধ শেষ হতে চলেছে, তবে রাফাতে যুদ্ধের তীব্র পর্যায়ে শেষ হতে চলেছে। অস্ত্রের চালান দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের টানাপোড়েন চলছে বেশ কিছুদিন থেকেই। গত মাসে 3000 অস্ত্র গোলাবারুদের একটি চালান আটকে দেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। বিষয়টি নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের এক ধরনের মন কষাকষি চলছে। গণমাধ্যমে মার্কিন প্রেসিডেন্টকে দোষারোপ করেছেন নেতানিয়াহু। সেই অস্ত্রের চালান ছাড়াতে দেন দরবার করতে বর্তমানে ওয়াশিংটনে অবস্থান করছেন ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রী ইয়াভ গ্যালান্ট। এই পরিস্থিতির মধ্যে ইসরায়েলের টেলিভিশন চ্যানেল 12-এর প্রতিরক্ষা বিষয়ক প্রতিনিধি নীর ডোভরি জানান, গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল 400টিরও বেশি মার্কিন অস্ত্রের চালান গ্রহণ করেছে। আল মায়াদিন জানায়, যুদ্ধ শুরুর পর মার্কিন অস্ত্রের চালান খুব দ্রুত গতিতে এসেছে। মূলত এসব অস্ত্রই গাজা ও এর পার্শ্ববর্তী এলাকার যুদ্ধে ব্যবহার করা হয়েছে। এরপর চালান আসার গতি কিছুটা ধীর হলেও কখনো বন্ধ হয়ে যায়নি। এই চ্যানেলটি মনে করে, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অস্ত্র না দেওয়ার যে বিষয়টি বারবার গণমাধ্যমের সামনে আনা হচ্ছে তা বেশ অস্বস্তিকর, কারণ সবাই জানে যুক্তরাষ্ট্র তাদের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র। এ ব্যাপারে গত বৃহস্পতিবার নেতানিয়াহু বলেন, অস্ত্রের চালান স্বাভাবিক করতে প্রয়োজন হলে তিনি তার ব্যক্তিগত বিষয়ের সমালোচনা শুনতেও প্রস্তুত। তিনি তার বিশেষ মন্ত্রিসভার বৈঠকে আরও বলেন, 4 মাস আগে হঠাৎ করেই যুক্তরাষ্ট্র থেকে ইসরায়েলের অস্ত্রের চালান আসার গতি ধীর হয়ে যায়। এরপর থেকে আমাদের নানা ধরনের ব্যাখ্যা দেওয়া হচ্ছে, কিন্তু অস্ত্রের চালানের গতি দ্রুত হয়নি। এই নিয়ে কয়েক মাস ধরে কথা চালাচালি হওয়ার পর আমি প্রকাশ্যে বক্তব্য দেওয়ার সিদ্ধান্ত নিই। যুক্তরাষ্ট্র অবশ্য শুরু থেকেই দাবি করে আসছে যে তারা ভারী বোমার একটিমাত্র চালান আটকে দিয়েছে। ইসরায়েল এসব বোমা গাজা এবং রাফায় ব্যবহার করতে পারে এমন আশঙ্কা থেকে চালানটি আটকে দেওয়া হয়। বাকি সব চালানই সময় মতো পাঠানো হয়েছে। পরবর্তীতে গত রবিবার ইসরায়েলি প্রধানমন্ত্রী জানান, তিনি আশা করছেন খুব দ্রুতই অস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বিরোধ মিটে যাবে। ইসরায়েল নিরাপত্তা মন্ত্রী ওয়াশিংটন সফরের খবর এরপরই জানা যায়। ইউরোপ থেকে যুক্তরাষ্ট্র হয়ে এশিয়া পর্যন্ত ফিলিস্তিনপন্থী বিক্ষোভ অব্যাহত রয়েছে। বেলজিয়ামের ঘেন্টে গত শনিবার ফিলিস্তিনপন্থীরা বিক্ষোভ করে। এ সময় তাদের হাতে ছিল ফিলিস্তিনের পতাকা ও মানচিত্র। বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ডও বহন করে তারা। এগুলোতে লেখা ছিল, স্টুডেন্ট ইন্তিফাদা এবং এই মুহূর্তে রক্তপাত ও অমানবিকতা বন্ধ করো। বেলজিয়ামের সুশীল সমাজের বেশ কয়েকটি সংগঠন ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানিয়েছে। এদের মধ্যে দেশটির প্রভাবশালী গ্রুপ 11-11-11 ও ভেদ্রে ভিসডাব্লিউ সহ দেশটির উপপ্রধানমন্ত্রী পেত্রা দে সাত্তারও আছেন। ইতালির রোম, মিলান ও মেসিনায় একই ধরনের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনি ও রবিবার জুড়ে ফিলিস্তিনপন্থী এসব সমাবেশ অনুষ্ঠিত হয়। এসব বিক্ষোভে ফিলিস্তিন ইস্যুতে বেশ কয়েকটি আরব দেশের চুপ করে থাকার তীব্র সমালোচনা করা হয়। যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি শহরে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এর মধ্যে নিউ ইয়র্কেও বিক্ষোভে হাউস অব রিপ্রেজেন্টেটিভসের সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ, জামাল বোম্যান এবং সিনেটর বার্নি স্যান্ডার্স অংশ নেন। নিউ ইয়র্ক ভিত্তিক ফিলিস্তিনপন্থী সংগঠন উইদিন আওয়ার লাইভস এই বিক্ষোভের আয়োজন করে। শনিবার এই সমাবেশ চলাকালে প্রেসিডেন্ট জো বাইডেন পুনর্নির্বাচনের সমর্থনেও একটি র্যালি আয়োজন করা হয়। এ সময় তারা মুখোমুখি অবস্থানে চলে আসে। যদিও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, তবে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা এ সময় ইন্তিফাদা ইন্তিফাদা এবং জেনোসাইড জো হ্যাজ টু গো এসব বলে স্লোগান দেয়। পরে এক্স হ্যান্ডেলে উইদিন আওয়ার লাইভস এক স্ট্যাটাস জানায়,
বাইডেনকে সমর্থন দেওয়ার অর্থ হচ্ছে গাজায় চলমান যুদ্ধকে সমর্থন দেয়া। এক্সে পাওয়া কয়েকটি ফুটেজে দেখা যায় বিক্ষোভকারীরা বাসে নানান স্লোগান লিখেছেন। একই সঙ্গে বৌমান ক্যাম্পাসের বাসেও স্টিকার লাগাচ্ছেন তারা। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।